হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের অধ্যায় ভিত্তিক 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করব তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা সংক্ষেপে বলে দেব। প্রথমেই বলে রাখি যে তোমরা যারা সাধারণ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা এমডিসি পেপার, যেটাকে সিসি 1 পেপার বলা হয়, সিসি 1 পেপার। এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো, তোমাদের এটা মাইনর 1 পেপার, অর্থাৎ মাইনর পেপার। এটা তোমাদের ক্লিয়ার হলো। এবারে যে বিষয়টা বলার, যে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তবে যেটা বিভিন্ন কলেজের হেড ডিপার্টমেন্ট থেকে জানা যাচ্ছে, বিভিন্ন কলেজের বলতে কি 30-40টা কলেজ থেকে যেটা জানা যাচ্ছে যে তোমাদের ইতিহাস সাবজেক্টে কিন্তু কোনো রকম 1 নম্বরের ছোট প্রশ্ন এবছর থাকছে না। তোমরাও লক্ষ্য করছো যে বিভিন্ন কলেজে পড়ানো হচ্ছে বা বিভিন্ন কলেজে বলা হয়েছে যে ইতিহাস সাবজেক্টে বড় প্রশ্ন থাকবে। এবারে বড় প্রশ্নর প্যাটার্নটা কি থাকছে? বড় প্রশ্নর প্যাটার্ন যেটা অনুমান করা হচ্ছে, তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার, সেই 4টে চ্যাপ্টার থেকে যেটা অনুমান করা হচ্ছে যে 20 নম্বরের যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তোমাদের 3টে 20 নম্বরের প্রশ্ন লিখতে দেওয়া হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে, অর্থাৎ 3 20 60 আর 3 5 15, এইভাবে 75 হতে পারে। বা আরেকটা হতে পারে যে 15 নম্বরের প্রশ্ন 4টে লিখতে দেওয়া হতে পারে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে দেওয়া হতে পারে। এইভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হয়। 20 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, নয় 15 নম্বরের 4টে প্রশ্ন থাকবে। আর এটা নিশ্চিত যে 5 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, এটা কিন্তু নিশ্চিত। এইটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এটা ধরেই তোমাদের এগোতে হবে। আরেকটা বিষয় এখানে বলার আছে যে তোমাদের এই যে 20 নম্বর বা 15 নম্বর, এই প্রশ্নগুলোর জন্য কত ওয়ার্ডে লিখতে হবে? এই প্রশ্নগুলোর জন্য তোমাদের 500 ওয়ার্ড, অর্থাৎ 500 শব্দের মধ্যে লিখতে হবে। যদি পেজ বলো, পেজ বললে A4 পেজে, পেজ হচ্ছে 3 পেজ থেকে 4 পেজের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে হবে বড় প্রশ্ন। এবং যেগুলো ছোট প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আছে, এগুলো 1.5 পেজ, 1 পেজ বা 1.5 পেজ, অর্থাৎ এগুলো তোমাদের কিন্তু 200 থেকে 250 ওয়ার্ডে এগুলো কিন্তু লিখতে হবে। এবারে এটা গেল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমাদের সিলেবাসে যেটা আছে, তোমাদের ইতিহাসটা পড়তে হবে প্রথম সেমিস্টারে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে খ্রিস্টপূর্ব 300 অব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্ব 300 অব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে। আরেকটা বিষয় এখানে তোমাদের ক্লিয়ার করে নিই, তোমরা ছোটোবেলায় সেই সংখ্যা রেখার অঙ্ক করেছো, সেক্ষেত্রে তোমরা দেখেছো যে ডান দিকে গেলে +1 হয় আর +2 হয়, আর বাঁ দিকে গেলে -1 -2 হয়। খ্রিস্টপূর্ব ব্যাপারটা এরকম, অর্থাৎ তোমাদের দেখো এখানে যদি তোমাদের 5000 থাকে জিরোর আগে, তাহলে কত থাকবে? জিরোর আগে থাকবে 3000। অর্থাৎ বিষয়টাকে বোঝার চেষ্টা করো, যে আমি তোমাদের বলার চেষ্টা করছি 3000 সংখ্যাটার থেকে এই 5000 সংখ্যাটার থেকে 3000 সংখ্যাটা অনেক বেশি, কারণ এটা জিরোর কাছে আছে। খ্রিস্টপূর্বাব্দ 5000-এর থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ কিন্তু বেশি, এটা মনে রাখবে। এটা তোমাদের পড়ার সময় অনেক কাজে লাগবে, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে, এই কারণে বলে দিলাম। এবারে সিলেবাসের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন। এই অধ্যায়ের মধ্যে তোমাদের কি পড়তে হবে? এই অধ্যায়ের মধ্যে তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাসের রচনার উপাদান, যেমন এখানে লিপি, মুদ্রা, দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য, এইগুলো তোমাদের কিন্তু এর মধ্যে পড়তে হচ্ছে প্রথম অধ্যায়টার মধ্যে। দ্বিতীয় অধ্যায় আছে শিকারী, খাদ্য সংগ্রাহক এবং খাদ্য উৎপাদক। এখানে তোমাদের পড়তে হবে প্রধানত প্রস্তর যুগ, অর্থাৎ 3টে তোমাদের প্রস্তর যুগ আছে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ সম্পর্কে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। এবারে তোমাদের 3 নম্বর অধ্যায় হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার চ্যাপ্টারটার মধ্যে মেন ইম্পর্টেন্ট তোমরা জানো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য,
হরপ্পা সভ্যতার পতন, এগুলো তোমাদের জানতে হচ্ছে। এবং শেষ যে অধ্যায়টা আছে, শেষ অধ্যায়টা কিন্তু একটু বেশি, সেখানে কিন্তু ঋগ বৈদিক যুগ অর্থাৎ আর্যদের যে আগমনকাল, ঋগ বৈদিক যুগ, তখন থেকে তোমাদের পুরো ষোড়শ মহাজন পদ পর্যন্ত পড়তে হবে। অর্থাৎ ঋগ বৈদিক যুগ ভাগ আছে, আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, তারপরে বৈদিক যুগের যখন ব্রাহ্মণদের প্রভাব কি বেড়ে গেল, তখন নব্য ধর্ম আন্দোলন শুরু হলো। নব্য ধর্ম আন্দোলনের ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে এখানে জানতে হবে, কিছুটা জানতে হবে। তারপর তামিল সাহিত্য সম্পর্কে এখানে জানতে হবে, এবং তোমাদের জানতে হবে ষোড়শ মহাজন পদ সম্পর্কে। এই হচ্ছে তোমাদের সিলেবাস প্রথম সেমিস্টারে। এবারে তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেবে। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে এই যে নম্বরটা বোর্ডে দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিন্তু দেওয়া হয়, এবং তার জন্য মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রী তোমরা যারা আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের প্রত্যেকটা বিষয়বস্তু ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, এবং তার উপর নোটস নেওয়া হয়, এবং মক নোটস দেওয়া হয়, এবং মক টেস্ট কিন্তু সময় সময় নেওয়া হয়ে থাকে। চলো এবারে তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও, এবং এই প্রশ্নগুলো তৈরি করো। এর মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন তৈরি করা হয়েছে। তোমাদের প্রথম সেমিস্টারে পড়তে হবে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইতিহাস তোমাদের কিন্তু পড়তে হবে। আর সেক্ষেত্রে তোমাদের প্রথম সেমিস্টারের যে নতুন সিলেবাসটা আছে, এই সিলেবাসটা 4টে অধ্যায়ে ভাগ করা হয়েছে। এবার প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠন। এই যে প্রথম অধ্যায়, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। 20 নম্বর বা 15 নম্বরের জন্য যে প্রশ্ন তোমরা এই প্রথম অধ্যায় থেকে করবে, দেখো 3টে প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এবারে হচ্ছে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন আছে, দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ধর্মশাস্ত্র ও পুরাণের গুরুত্ব, আর শেষ আছে এই চ্যাপ্টার থেকে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। তারপরে দ্বিতীয় যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিকারী সংগ্রাহক এবং খাদ্যপণ্যের উৎপাদন। এই যে অধ্যায়, এটা প্রধানত তোমাদের প্রস্তর যুগটা পড়তে হবে, অর্থাৎ প্রাচীন প্রস্তরের যুগ, মধ্য প্রস্তরের যুগ এবং নব্য প্রস্তরের যুগ সম্পর্কে জানতে হবে। এখানে দেখো 20 নম্বর বা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন প্রস্তরের যুগ ও নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন, এই দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো তোমাদের করতে হবে, মেঘালিথ সম্পর্কে টিকা, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো, আর হচ্ছে মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে 3 নম্বর অধ্যায় হরপ্পা সভ্যতা। এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন রেডি করতে হবে। প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, যে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা, আর হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। আর যেগুলো তোমাদের দেখতে হবে, দেখো, সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা রেডি করবে, দেখো, প্রথম প্রশ্ন, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, মৃৎপাত্র, ঠিক আছে, মৃৎপাত্রের বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য
হরপ্পা ও মহেঞ্জোদড়োর আদিবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। তারপরে আছে 4 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য লেখো। তারপরে এবারে দেখো শেষ যে অধ্যায় তোমাদের সংস্কৃতির রূপান্তর, এই অধ্যায় থেকে অর্থাৎ 4 নম্বর অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, কারণ এই অধ্যায়টা তোমাদের আর্যদের আসা থেকে শুরু করে একদম ষোড়শ মহাজন পদ, নব্য ধর্ম আন্দোলন, এই সমস্ত বিষয়টা কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে তোমাদের একটু বেশি প্রশ্নই রেডি করতে হবে। দেখো এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। 15 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেডি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, আর্যদের অর্থনৈতিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক যুগের সামাজিক ব্যবস্থার বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, তামিলকাম বলতে কী বোঝো? প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার তুলনা করো। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। আর নেক্সট প্রশ্ন দেখো, এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের বর্ণভেদ এবং জাতিভেদ সম্পর্কিত ধারণা কি? দ্বিতীয় প্রশ্ন, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ লেখো। 3 নম্বর প্রশ্ন, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা। 5 নম্বর প্রশ্ন, সভা সমিতি সম্পর্কে টিকা। 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী। আর 7 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা। এই ছিল তোমাদের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ সাজেশান।